কাজ বললে করে না। কিছুদিন পর মহারাজ আবার ফিরে সেই গ্রামে এসেছেন। এসে বউটির শাশুড়িকে জিজ্ঞাসা করলেন, মা এখন ঠিক হয়ে গেছে তো? শাশুড়িটি বলল, মহারাজ আপনার কৃপায় সব ঠিক হয়ে গেছে, বউ আমার একেবারে বদলে গেছে। বউটিকে যখন জিজ্ঞাসা করা হলো, বউ বলল, মহারাজ একদিন আমার ভুল হয়ে গিয়েছিল। সাধু বললেন, বেটি ওই দিন থেকে আবার 12 মাস গুনতে হবে, আগের দিনগুলো গুনতির মধ্যে ধরা যাবে না। দেখেছো তো একাদশীর দিন এক দান অন্ন খেলে ব্রত ভঙ্গ হয়। বউ বলল, ঠিক আছে মহারাজ, এবার থেকে মনে রাখবো। এইভাবে 1.5-2 বছর পর 12-13 মাস পূর্ণ হলো। শাশুড়ি বউয়ের এমন খুব ভাব। মহারাজ আবার অনেকদিন পর ওই গ্রামে ফিরে এসেছেন এবং তাদের সঙ্গে দেখা করে বললেন, একদিন আমি তোমাদের ঘরে খাবো। বাড়ির সকলে খুব খুশি। মহারাজ খুব ত্যাগী পুরুষ ছিলেন। 2-4 ঘরে ভিক্ষা করে খেতেন। কাপড় ছেড়ে গেলে যদি কেউ আগ্রহ করে দিত তবে তিনি নিতেন। টাকা পয়সার কোনো কারবারই তার কাছে ছিল না। যেদিন মহারাজ তাদের ঘরে ভিক্ষার জন্য এলেন সেদিন সেখানে বহু লোক সমাগম হলো। কিনা আজ এখানে সৎসঙ্গ হবে, সবাই সৎসঙ্গ শুনবে। মহারাজ ভিক্ষা নিলেন এবং সবাইকে সৎকথা শোনালেন। সব লোক চলে গেলে ঘরের মালিক মহারাজের কাছে এসে বসল। মহারাজ আদেশ করলেন, আমি যে কবচটা তৈরি করে দিয়েছিলাম সেটা নিয়ে এসো। বৌমাটি কবচটা এনে মহারাজের সামনে খুলে রাখলো। মহারাজ বললেন, এটা খুলে এর ভিতরে কাগজটা পড়ে দেখো, এতে কি আছে। বাড়ির লোকেরা মাদুলির ভিতর থেকে কাগজটি বার করে পড়ে দেখলো। এতে লেখা আছে, শাশুড়ি বউ এর একমাত্র সাধু বাবাকে। কি করবে সাধু বাবা একদিন যদি বাঁকে? মহারাজ বললেন, শাশুড়ি বউ যদি শান্তিতে বসবাস করে তবে আমাকে কিসের প্রয়োজন? আর যদি পরস্পর ঝগড়াই করে তবেই বা আমি কি করব? তোমরা সুখে শান্তিতে থাকো, সেই আমি কামনা করি। শান্তি এই কবচের নেই, আছে কথায়, উপদেশে। দেখবে অনেক মন্ত্রতন্ত্রের কথা বলে বলে আমি সাধনা সিদ্ধ, আমি তোমার এই করে দেব, ওই করে দেব, ভয়ের কিছু নেই। এইসব অনেক কিছু, সেজন্য তোমাদের কাছে এই মাদুলি খুলে দেখিয়ে দিলাম যে তন্ত্র মন্ত্র আমি জানি না, কিন্তু আমাদের যাতে আমার কথায় বিশ্বাস হয় তাই ওই যন্ত্র তৈরি করে দিয়েছিলাম। বড়দের মুখের সামনে কোনো জবাব করো না। গুরুদেব যা বলবে তা হাসি মুখে পালন করবে। এই দুটি জিনিস যদি সর্বদা পালন করো তবে ইহলোক পরলোক উভয় লোকেই তাদের মঙ্গল হবে। শাশুড়ি যদি বলে, বৌমা এই কাজটা করো, আর যদি তুমি মনে করো যে তাতে ক্ষতি হবে তবে হাত জোড় করে তার সামনে দাঁড়িয়ে থাকো। যখন বলবে দাঁড়িয়ে কেন, তখন বলবে, আপনার কাজ আমি করে দিচ্ছি কিন্তু এতে ক্ষতি হবে। তাতেও যদি শাশুড়ি বলে, না না এটা করতেই হবে, তখন সেটা করে দাও। যদি কাজ নষ্ট হয় হোক তবু করো, অভিমানে যেন ঘা না লাগে। যদি কাজ করতে গিয়ে লোকসান হয় তাহলেও মুখে বলবে না যে আমি তো আগে বলেছিলাম এই কাজ করলে ভালো হবে না। এইভাবে বাহাদুরি কুড়াবে না, খুব নম্রভাবে সহজ এবং অভিমান না রেখে বলবে। মহারাজের কথায় সবাইকার শিক্ষা হলো। সকল ভাই বোনেদের কাছে অনুরোধ, তোমরা এই যন্ত্র ধারণা করে নাও যে কেউ বড়দের মুখের উপর কিছু বলবে না, তাদেরকে তিরস্কার, অপমান, অবহেলা করবে না, আর তাদের আদেশ উপদেশ পালন করবে। তাহলে সকলে ঘরের সুখ শান্তি আনন্দ বিরাজ করবে। ধনীকে শিক্ষা। কোনো এক নগরে একজন খুব ধনী লোক বাস করত। সে প্রতিদিন খুব ভোরে উঠে নদীতে স্নান করে নিত্য ক্রিয়াকর্ম, পূজা পাঠ ইত্যাদি করত। একদিন এক সাধু মহাপুরুষ ঘুরতে ঘুরতে ওই নদীর ঘাটে এসে বসেছিলেন। তখন সেই ধনী লোকটি স্নান করতে ঘাটে এসেছে দেখে সাধু সম্ভাষণে বললেন, শেঠ রাম রাম। শেঠ সাড়া দিল না। সাধুজি ফির বললেন, শেঠ রাম রাম। একবার, দুবার, তিনবার বলার পর ও শেঠ মনে করলো এ বোধহয় ভিখারি, ভিক্ষা চাইছে। সেজন্য বলে ওঠে, এ যা যা, চল এখান থেকে। সাধু দেখলেন এর অহংকার খুব বেড়ে গেছে। ভগবানের নাম করতে পর্যন্ত গায়ে বাজে। আমি তো ভগবানের নাম করছি আর এ লোকটা বলছে যা যা, আমাকে তাড়িয়ে দিচ্ছে। ধনীদের এরকম অহংকার থাকে, তারা ভাবে সকলে প্রার্থী। যদি কিছু চেয়ে বসে সেজন্য ধনীরা সবাইকে ভয় এড়িয়ে যায়। ওরা গরিব, সাধু, ব্রাহ্মণ, রাজা, চোর, ডাকাত সবাইকে এড়িয়ে চলতে চায়। এমনকি নিজের ছেলে মেয়েদের নাতি প্রভৃতি বেশি হয়ে গেলে পাছে সম্পত্তির ভাগ চেয়ে বসে। ওই কারণে তাদেরও ভয় করে। সাধু বাবা চিন্তা করলেন একে একটু শিক্ষা দিতে হবে। সঙ্গে সঙ্গে তিনি শেঠের মায়ের রূপ ধারণ করলেন আর অবিকল শেঠ সেজে শেঠের বাড়িতে চলে গেলেন। দারোয়ান শেঠকে দেখে বলল, হুজুর আজ আপনি এত তাড়াতাড়ি ফিরে এলেন? শেঠ বলল, নদীর ঘাটে একজন বহুরূপীকে দেখলাম, ঠিক আমার মতো দেখতে। আমি ভাবলাম লোকটা যদি বাড়িতে এসে কোনো ঝামেলা করে, তাই তাড়াতাড়ি চলে এলাম। খুব সতর্ক হয়ে থাকিস, বহুরূপী বাড়িতে এলে ঢুকতে দিবি না। শেঠ যেমন প্রতিদিন বাড়ি ফিরে নিত্য কর্ম পালন করে বাবাজি সেরকম শেঠ সেজে জপ ধ্যান আদি করতে লাগলেন। এদিকে শেঠ যখন অন্য দিনের মতো ভিজে কাপড় আর লোটা নিয়ে ফিরল, তখন দারোয়ান তাকে বাধা দিয়ে বলল, কোথায় যাচ্ছ?
এখান থেকে দূর হও। সেট বলল, তুই গাঁজা টাঁজা খেয়েছিস নাকি? কি ব্যাপার, তুই আমার চাকরে মনিবগিরি দেখাচ্ছিস? দারোয়ানটা বলল, পালাও এখান থেকে, নইলে মজা দেখে ছাড়বো। সেট ছেলেকে ডেকে বলল, আর এর হয়েছে কি, ভিতরে যেতে দিচ্ছে না? সেটের ছেলেও বলল, বাইরে যাও, বাইরে যাও, ভিতরে ঢোকার চেষ্টা করো না। সেট দেখলো মহা মুশকিল, কেউ তাকে বাড়ির ভিতরে যেতে দিচ্ছে না। বেচারা খানিক এধার উধার ঘোরাঘুরি করে ভাবলো, না, অন্য কোথাও না গিয়ে সোজা রাজার কাছে যাওয়া যাক। সেট রাজার কাছে উপস্থিত হলেন। এই সেট রাজার দরবারে একজন বেশ মান্যগণ্য ব্যক্তি হিসেবে পরিচিত। রাজা তাকে আজ এই অবস্থায় দেখে বললেন, আজ কি ব্যাপার, ঘটি হাতে ভিজে কাপড় নিয়ে এখানে এলেন যে? সেট তখন বলল, আরে কি মহারাজ, আমার ঘরে বহুরূপী সেজেকে ঢুকে পড়েছে আর আমাকে তাড়িয়ে দিয়েছে। একথা শুনে রাজা অবাক হলেন। তিনি তার লোকজনদের বললেন, গিয়ে দেখো তো কি ব্যাপার। রাজার পেয়াদা সেটের বাড়িতে গেল। বাড়ির লোকজন তাদের বলল, ওই লোকটা সত্যি সত্যি নকল বহুরূপী, তোমাদের সেট তো ঘরে রয়েছে। রাজাকে গিয়ে তারা বলল, সেট তো ঘরে সশরীরে বিরাজ করছে। রাজা বললেন, সেটকে ডাকো, তাকে গিয়ে বলো যে রাজা মহাশয় ডাকছেন। সেটকে খবর দিতে সেট তখন 4 ঘোড়ার গাড়িতে চেপে সাজ পোশাক পরে যেমন আগে দরবারে আসতো সেরকম ভাবে রাজার কাছে হাজির হলো। সেট বলল, অন্নদাতা, অধমকে কেন ডেকে পাঠিয়েছেন? রাজা দেখে চমকে গেলেন। দেখেন, দুইজন একই রকম, কি করে আসল চেনা যাবে? মন্ত্রীদের জিজ্ঞাসা করলেন, তারাও বলল, মহারাজ, আসল সেটকে তো চেনা যাচ্ছে না। তখন রাজা জিজ্ঞাসা করলেন, আপনাদের মধ্যে কে আসল আর কে নকল বলুন। সেটদের কাছ থেকে উত্তর এলো, হুজুর, আপনি পরীক্ষা করে নিন। সেট রূপী সাধুজি বললেন, হিসেবের খাতাপত্র নিয়ে আসুন, খাতায় যা যা লেখা আছে বলে দিচ্ছি। খাতাপত্র সব আনা হলো। ছদ্মবেশী সেট খাতা না দেখেই বলে দিলেন, কোন কোন বছরে কোন কোন খাতে কত খরচ হয়েছিল, এত ঘি লেগেছিল, অমুকের বিয়েতে এত খরচ হয়েছিল, ওই খাতায় অমুক জায়গায় এই লেখা আছে। একেবারে সব হুবহু মিলে গেল। আর সেট বেচারা হাঁ করে চেয়ে দেখতে লাগলো। তার এত সব মনে নেই। সবার সামনে প্রমাণ হয়ে গেল আসল জন এই নকল সেট। রাজা বললেন, এই নকল সেটকে কয়েদ করো। পরে সাধু বাবার অনুরোধে তাকে ছেড়ে দেওয়া হলো। পরের দিন সেট যথারীতি ধুতি লোটা নিয়ে নদীর ঘাটে গেছে। সে দেখে সেই সাধু বাবা সেখানে বসে আছে। সেটকে দেখে সাধু বাবা আজও বললেন, রাম রাম সেটজি। একথা শুনে সেটের কেমন হলো, সবই এই মহাত্মার কাজ। সাধু বাবা বললেন, তুমি ভগবানের নাম নাও, অন্যকে অপমান গালাগালি করো না, ধনে অহংকার ত্যাগ করো। সেট তখন মাথা নিচু করে চুপচাপ নিজের বাড়ি চলে গেল আর মনে মনে জপ করতে লাগলো, রাম 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 রাম। বাপের বাপ একজন বড় পণ্ডিত ছিলেন। তিনি কাশী থেকে পড়াশোনা করে দেশে ফিরে বিয়ে করে সংসার পাতেন। দিন চলছিল ভালোই। বেশ কিছুদিন পর একদিন তার স্ত্রী তাকে প্রশ্ন করল, পণ্ডিত মশাই, বলুন তো পাপের বাপ কে? পণ্ডিত পুঁথিপত্র খুলে বসল, কিন্তু পাতি পাতি করে খুঁজেও কোথাও পেল না পাপের বাপকে। পণ্ডিতের খুব লজ্জা হলো। স্ত্রী জিজ্ঞাসা করছে, পাপের বাপকে? আর এত বড় পণ্ডিত হয়ে এত লেখাপড়া করে আমি বলতে পারলাম না পাপের বাপকে। সে আবার কাশীর পথে পা বাড়ালো। ভাবলো কাশী গিয়ে সব আর একবার ভালোভাবে জেনে আসতে হবে। কাশীর পথে এক বেশ্যার সঙ্গে পণ্ডিতের দেখা হয়ে গেল। বেশ্যাটি শুনেছিল পণ্ডিত কাশী থেকে বিস্তর পড়াশোনা করে এসেছে। সে পণ্ডিতকে জিজ্ঞাসা করলো, পণ্ডিতজি কোথায় যাচ্ছেন? পণ্ডিত বলল, আমি কাশী যাচ্ছি। বেশ্যা বলল, কেন কাশী যাচ্ছেন কেন? আপনি তো কাশী থেকে পড়াশোনা করে এসেছেন। পণ্ডিত বলল, কি করব বলো, বাড়িতে আমার স্ত্রী আমাকে প্রশ্ন করেছে পাপের বাপকে। আমি তার জবাব দিতে পারিনি, তাই আবার পড়াশোনা করে দেখব পাপের বাপকে। বেশ্যাটি বলল, আপনি ওখানে কেন যাচ্ছেন এ তো আমি বলে দিতে পারি। খুব ভালো কথা, তাহলে আর অত দূর যেতে হয় না। পণ্ডিত বললেন, বেশ্যাটি বলল, আপনি বাড়ি চলে যান, আপনাকে পাপের বাপকে আমি বলে দেব। পণ্ডিত বাড়ি ফিরে গেল। অমাবস্যার একদিন আগে বেশ্যাটি পণ্ডিতের বাড়ি এলো। 100 টাকার একখানি নোট সে পণ্ডিতের সামনে নামিয়ে দিয়ে বলল, মহারাজ, আপনি কাল আমার ঘরে ভোজন করবেন। পণ্ডিত বলল, ওতে দোষ কি, খাবো। পরদিন পণ্ডিতজির রান্নার জন্য সব জিনিসপত্র জোগাড় হয়ে গেছে আর পণ্ডিতজি এসে গেছেন। পণ্ডিত রান্না করার জন্য এগিয়ে গেলেন। তখন বেশ্যাটি বললেন, পণ্ডিত মশাই, আপনি তো সপাক খান, অন্য কারো রান্না খান না। আজ আমি রান্না করে দিচ্ছি, আপনি খেয়ে দেখুন। এই বলে সে আরও 100 টাকার একটি নোট পণ্ডিতজির পাশে নামিয়ে দিল। পণ্ডিতজি ভাবলেন, আমি যদি অন্য লোকের হাতে রান্না খাই তবে আর দোষ কি, এই ভেবে রাজি হয়ে গেলেন। এবার রান্নাবান্না করে পণ্ডিতজির সামনে পরিবেশন করা হলো। আরও 100 টাকার একটি নোট পণ্ডিতের সামনে নামিয়ে দিয়ে প্রণাম করে বেশ্যাটি বলল, মহারাজ, আপনি যখন আমার হাতে রান্না খাচ্ছেনই তখন একটু দয়া করুন, আমি নিজের হাতে আপনাকে খাইয়ে দিই। হাত তো সেই একই, সে রান্না করেছে তারই, দয়া করে আমার হাতে আজ খান। পণ্ডিত তার এই কথাই ও রাজি হয়ে গেলেন। এবার খাবারের গ্রাস নিয়ে পণ্ডিতের মুখের সামনে ধরার সঙ্গে সঙ্গে যেই পণ্ডিত হাঁ করলেন অমনি তার মুখে
এক থাপ্পড় কষিয়ে বেশ্যাটি বলে ওঠে, এখনও জ্ঞান হলো না মূর্খ পণ্ডিত, খবরদার, আপনি আমার ঘরে অন্ন ছোঁবেন না। ব্রাহ্মণের ধর্ম আমি নষ্ট করতে চাই না। আমি এত সব করলাম শুধু পাপের বাপকে তাই জানবার জন্য।